সংস্কারটা কি কিছু বিল্ডিংয়ের রং পরিবর্তন করা? মানে আমি হাসিনা জাতিসংঘে 156 জনকে নিয়ে গেছে বিমান ভরে, সো আমি 7 জনকে নিয়ে যাচ্ছি, এটা কি এনাফ? হাসিনা তার ছেলে মেয়েকে নিয়ে গেছে প্রোটোকল ছাড়া ওখানে, আপনি আপনার মেয়েকে নিচ্ছেন কেন এখানে? এটা কোন প্রোটোকলে পড়ে? তাহলে আপনি সংখ্যায় কম নিচ্ছেন, 7 জন নিচ্ছেন, কিন্তু আপনার মেয়ে জাতিসংঘের কনফারেন্সে যাবার কোন প্রোটোকলে সে পড়ে? গত 2-3 মাসের আন্দোলন এবং তার ধারাবাহিকতা দেখি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে আপনার কোটার সংস্কার থেকে শুরু করে সরকার পতন, এটার টোটালটার কিন্তু কোনো প্রস্তাবনা নাই, কোনো ডিক্লারেশন নাই। যেমন বাংলাদেশের স্বাধীনতাটা কি ছিল 71 সালে, সেখানে আমার কিন্তু একটা ঘোষণাপত্র আছে লিখিত, এবং এই লিখিত ঘোষণাপত্রটা আমার চরিত্র বলে দেয় যে আমি আসলে কেন পাকিস্তান থেকে আলাদা হয়েছি, কেন নতুন রাষ্ট্র করতে চাই। আমরা এখন পর্যন্ত এই ছাত্র সমাজের পক্ষ থেকে ব্যাক এন্ডেও কোনো ঘোষণাপত্রে দেখি নাই যে ব্যাকওয়ার্ড আমি বলছি যে আসলে আমরা এটা মিন করেছি, আমরা এটা করতে চেয়েছি। এটা প্রত্যেক দিন আপনি যেভাবে বলেছেন ঘন্টায় ঘন্টায় ইভলভ করেছে, ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হয়েছে এটার নেচারটা। তো সেই জায়গাতে এসে তারা যদি মনে করে তারা একটা সংস্কার প্রস্তাব করবে, যেই প্রস্তাবটা অন্য কোনো রাজনৈতিক দল এখনও করে নাই এবং এটা করার দরকার, তাহলে সেটা তাদেরকে যাতে কিন্তু বলতে হবে। এখন পর্যন্ত তো আমরা এমন কোনো কিছু তাদের কাছ থেকে শুনি নাই যেটা খুব নতুন, যেটা অলরেডি আমরা রাজনৈতিক দলগুলো বলি নাই, অথবা যেটা গত 15-16 বছর থেকে বলা হয় নাই সুশীল সমাজের পক্ষ থেকে। এমন কোনো নতুন প্রস্তাবনা, নির্দেশনা অথবা আকাঙ্ক্ষার কথা আমরা শুনি নাই। আপনি রাজনৈতিক দল করলে আপনাকে ওইটা ঘোষণাপত্রে বলতে হবে যে ভয়েডটা কি, মিসিং এলিমেন্টটা কি জাতির, যেই এলিমেন্টটা বিএনপি থেকে শুরু করে বাকি রাজনৈতিক দলগুলো ডেলিভার করছে না অথবা নিয়ে কথা বলছে না, সেই ক্ষেত্রে তাদের একটা প্রস্তাবনা দিতে হবে। সংস্কারের প্রশ্নে যেটা আমি এর আগে বলছিলাম যে সংস্কারের মধ্যে কথা হচ্ছে প্রসেস ডেভেলপ করা, সব জায়গায় ট্রান্সপারেন্সি তৈরি করা, অ্যাকাউন্টেবিলিটি তৈরি করা। কিন্তু আমরা গত 1 মাস থেকে যে জায়গাগুলো দেখতে পাচ্ছি, সংস্কারের কোনো জায়গাতে এখন পর্যন্ত এই সরকার সুনির্দিষ্টভাবে কোনো প্রস্তাবনা দেয়া এবং কোনো অ্যাকশন নেয়া সেই জায়গাটা হয় নাই। 6টা কমিশন তো তারা ফর্ম করছে। প্রবলেম হচ্ছে যে কয়েকটা অ্যাপয়েন্টমেন্ট খুব ভালো হয়েছে, এর ভিতরে দেখেন যে আপনার দুর্নীতি দমন বিষয়ক একটা সংস্কার কমিটি করেছে, দায়িত্ব দিয়েছে ইফতেখারুজ্জামান সাহেবকে। বাংলাদেশ রাষ্ট্রের তো দুর্নীতি দমন কমিশন অলরেডি আছে, তো যেটা অলরেডি একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যার নিজের সংস্কার করবার এখতিয়ার আছে, এমন একটা বডিতে আপনি চাইলে তাকে সরাসরি চেয়ারম্যান বানায় দিতেন, চেয়ারম্যান বানায় দিয়ে বাকিদের সাথে কনসাল্ট করে আপনি 4-5 মেম্বারটা নিয়ে তাদেরকে আপনি সংস্কার দিতে পারতো, হ্যাঁ করে দিত। তাহলে যেটা হচ্ছে, এখন আমি একটা বিষয়ে সংস্কারের কাজ করব, এটার প্রস্তাবনাটা আমি আবার সরকারের কাছে দিব, সরকার তখন এটা আবার কিভাবে বাস্তবায়ন করবে তাকে আবার এটা বিবেচনা করতে হবে। নির্বাচন কমিশনে দেখেন, নির্বাচন তো প্রসেসটা বলেছেন যে প্রথম হচ্ছে ওনারা একটা প্রস্তাব নেবেন, নিয়ে তারপরে পলিটিক্যাল স্টেক হোল্ডারদের ডাকবেন, তারপর এটা দরকার ছিল না, অ্যাটলিস্ট 2টা জায়গাতে এটা দরকার ছিল না, বাকি 4টা ক্ষেত্রে হয়তো হইতে পারতো। নির্বাচন কমিশন এটা আরেকটা কমিশন এবং তার একটা স্বায়ত্তশাসনের স্ট্যাটাস আছে সংবিধানের মাধ্যমে। সেই জায়গাতে যদি আপনি বদিউল আলম মজুমদার রাইট চয়েস, লোকটা রাইট চয়েস, তাকে যদি আপনি সরাসরি চিফ ইলেকশন কমিশনার বানায় দিতেন, সে বাকিদের সাথে পরামর্শ করে বাকি 4 জন কমিশনার নিত, সে তখন প্রস্তাবনা নিয়ে ডায়ালগ করত। সুবিধা যেটা হতো, রাষ্ট্রের টাকা, সময়, অর্থ অপচয় বেঁচে যেত। এই মানুষগুলো প্রস্তাব নিত এবং বাস্তবায়ন করতো, অ্যাট এ টাইম করতে পারতো। এখন যেটা হবে যে আপনি এটা প্রস্তাব দিবেন, এটা সরকারে যাবে, ব্যুরোক্রেসিতে আটকায়া যাবে, এবং প্রচুর সংস্কার, পুলিশ বিষয়ক কমিটি হয়েছে, পুলিশের রিফর্ম নিয়ে অসাধারণ সংস্কার কমিটি হয়েছে, বিভিন্ন সময় হয়েছে, এরশাদের আমলে হয়েছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় হয়েছে, পরবর্তীতে হয়েছে। এগুলো তো অলরেডি আছে আমাদের কাছে সচিবালয়ে, বাস্তবায়ন হয় নাই। কারণ হচ্ছে বাস্তবায়নের এনফোর্সমেন্টের জায়গাটাতে আমাদের ঘাটতি আছে। 15 দিনে আসলে সমস্ত কিছু ঘটে গেছে কিনা, না আসলে এখানে পুরো প্রেক্ষাপটটা তৈরি ছিল, একটা চূড়ান্ত মোমেন্টে একটা সব স্টেক হোল্ডারের একটা সম্মিলন ঘটেছে ছাত্র জনতাকে সামনে রেখে। সেখানে হয়তো স্ট্র্যাটেজিক কারণে রাজনৈতিক দলগুলি তাদের নিজেদের পরিচয় দেয়নি সেখানে, কিন্তু ডেফিনেটলি প্রত্যেক স্টেক হোল্ডারই সেখানে ছিল, থাকাটাই স্বাভাবিক। তো এই জায়গাটা থেকে যেটা আসছে যে আন্দোলনটা, তো এইবার যে আন্দোলনটা এক একটা দিন এক এক দিকে গেছে। প্রথমে হচ্ছে এটা খুবই চাকরির আন্দোলন, কিন্তু পরবর্তী সময়ে কিন্তু খুব দ্রুতই এটা ইউটার্ন নিয়েছে রেজিম চেঞ্জের দিকে, এবং সেইখানে রেজিম চেঞ্জে যে সরকারটা ছিল তারাও এটাকে ফুয়েলিং করেছে, এটা যেন এদিকে যায়।
কেন করেছে আমি জানি না, তারা হয়তো ভেবেছিল কন্ট্রোল করতে পারবে, কিন্তু তারা কিন্তু ফুয়েলিং এটাতে করেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্র সংস্কার, এখন রাষ্ট্র সংস্কারের প্রশ্ন আসছে যখন, তখন আমাদের দায়িত্বশীল কিছু মানুষ বলছে রাষ্ট্র সংস্কার করতে হলে নতুন রাজনৈতিক দল লাগবে। এই জায়গাটাই প্রশ্ন যে এটা কি অপরিহার্য? আরেকটা জিনিস হলো এই যে ধরেন একটা রেটরিক সামনে আসতেছে যে ছাত্র জনতা মানে মুভমেন্টটা যারা সামনে থেকে লিড দিয়েছে তারাই কি শুধুমাত্র আসলে এই আন্দোলনটাকে স্ট্র্যাটেজিক্যালি সামনে নিয়ে আসছে, না অন্য স্টেক হোল্ডারদেরও অনেক বেশি কৃতিত্ব ছিল, বরং যারা সামনে আসে নাই তারা কি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল না, বা যারা দীর্ঘদিন ধরে দেশে বিদেশে এই লড়াইটার সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে কোনো ক্রেডিট নাই? দেখেন, আমি আমেরিকার অংশটা আরেকটু বলে তারপর আপনার নতুন প্রসঙ্গে আসতেছি। একটা বিষয় হচ্ছে যে ডেলিগেশন এসে আমেরিকার জায়গা থেকে সে কি বলে, একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাংলাদেশে সবচেয়ে বড় এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসে হচ্ছে আমেরিকা থেকে। আমাদের সবচেয়ে বড় বিনিয়োগকারী বাংলাদেশে। আপনাদের মনে থাকার কথা যে হাসিনা রেজিমের পতনের আগেও যারা আমেরিকান বিজনেসম্যান আছেন তারা কিন্তু প্রেস কনফারেন্স করেছেন এখানে, যে তারা ট্যাক্স পে করবার পরেও তাদের প্রফিটের টাকা তারা আমেরিকাতে ফেরত নিতে পারছেন না। আপনাদের মনে থাকার কথা যে আমেরিকা সহ অনেক এয়ারলাইন্সের হান্ড্রেডস অফ মিলিয়নস অফ ডলার মানে পাওনা পড়ে আছে, মানে তারা টাকাটা ট্রান্সফার করতে পারছেন না। তো সেই ধরনের একটা বাস্তবতাতে ইউএস বাংলাদেশকে এখন কিভাবে দেখতে চায়, সে এসে পরিষ্কার করে যেটা মেসেজ দিয়েছে সেটা হচ্ছে আমরা চাই যে তোমরা একটা স্টেবিলিটির দিকে যাও, একটা পলিটিক্যাল স্টেবিলিটির দিকে যেতে হবে, যাতে করে ইকোনমিক প্রসপারিটি যেটা দরকার, জাতির অর্থনৈতিক উন্নয়ন যেটা দরকার সেটা যেন ফিরে আসে, রিজার্ভের সংকট কেটে যায়, এবং এটার সাথে তাদের স্বার্থ জড়িয়ে আছে। উল্টা দিকে দেখেন, আমাদের এক্সপোর্ট মার্কেট, সবচেয়ে বড় এক্সপোর্ট মার্কেট কিন্তু আমেরিকা। আমাদের যে রেডিমেড গার্মেন্টস আছে এটা সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে ওখানে যায়। এইড, সাহায্য বলতে যেটা আমরা বুঝি দান সদগা, এই দান সদগাও কিন্তু আমেরিকা সবচেয়ে বেশি করে। আমাদের রোহিঙ্গা ইস্যুতে সবচেয়ে বেশি টাকা পয়সা দিয়েছে আমেরিকা। এরপরে দেখেন যে লোন ইস্যু আছে, অর্থনৈতিক যে সিচুয়েশনের মধ্যে আমরা আছি, আমাদের রিজার্ভ ক্রাইসিস ডিল করবার জন্য তো ঋণ লাগবে। তো আমেরিকার কাছে সার্টেনলি প্রফেসর ইউনুস হয়তো সাহায্য চেয়েছেন। সাহায্য চাওয়ার কারণে এখন যেটা হয়েছে তারা বোঝার চেষ্টা করছে যে তার আসলে কারেন্ট যে ঋণ আছে বাংলাদেশের প্রায় 200 বিলিয়ন ডলার, তার ভিতরে 100 বিলিয়ন ডলার হচ্ছে বিদেশিদের কাছে, এবং তার যে ইকোনমিক প্রসপারিটির পটেনশিয়াল আছে, তার যে জিডিপির গ্রোথ আছে, কারেন্ট যে ইকোনমিক ভালনারেবিলিটি আছে, এটাকে ম্যানেজ করে আমি যদি তাকে আবার নতুন করে ঋণ দেই, এই টাকাটা সে শোধ করতে পারবে কিনা, এটা সে বোঝার চেষ্টা করছে। এই প্রত্যেকটা বিষয় আমাদের রাজনীতি এবং অর্থনীতির সাথে মিউচুয়ালি জড়িত বলেই তারা দুই পক্ষ এটা বোঝার চেষ্টা করছে। কামিং ব্যাক টু ইউর সেকেন্ড কোয়েশ্চেন, দেখেন ক্রেডিটের প্রশ্নটা হচ্ছে এটা হইল যে আপনি কিভাবে ফিল করছেন। যেই লোকটা রাস্তায় চানাচুর মুড়ি বিক্রি করে সে কিন্তু অনেকদিন চানাচুর মুড়ি ফ্রি খাওয়াইছে। যে মানুষটা শশা বিক্রি করে, 10 টাকার প্লেট বিক্রি করে, সেই মানুষটাও কিন্তু আন্দোলনের সময় শশা ফ্রি খাইয়েছে। যে মানুষটা বাদাম বিক্রি করে সে হয়তো মিছিল করে নাই, সে স্লোগান দেয় নাই, সে একটা ঢিল ছড়ে নাই, কিন্তু যারা আন্দোলন করেছে তাদেরকে বাদাম খাইয়েছে, তারও তো একটা অবদান আছে এখানে। অতএব আন্দোলনে এক্স্যাক্টলি এই যে আপনার আহত মানুষগুলোকে, অনেক ভ্যান ড্রাইভার, সিএনজি ড্রাইভার, রিক্সাওয়ালা ভাইরা টাকা নেন নাই, হাসপাতালে লাশ পৌঁছে দিয়েছেন, তারও এখানে একটা কন্ট্রিবিউশন আছে। যেই মানুষটা রিক্সাওয়ালা মিছিলকারী মানুষকে হাত তুলে স্যালুট দিছে, সেও আন্দোলনে একটা অবদান রেখেছে। আমাদের প্রবাসী ভাই বোনদের কথা দেখেন, তারা মিছিল করে নাই হয়তো, তাদের কি অবদান আছে এখানে। তারা রেমিটেন্স শাটডাউন করেছে, নিজের অর্জিত টাকা 2 মাস সে তার নিজের পরিবারকে পাঠায় নাই। আরব আমিরাতে দেখেন, আইন থাকবার কারণে তারা আইন অমান্য করে বাংলাদেশের আন্দোলনের সাথে তারা একাত্মতা ঘোষণা করেছে। 57 জনকে গ্রেফতার করা হয়েছে, 3 জনকে যাবজ্জীবন পর্যন্ত দেওয়া হয়েছে। এই মানুষগুলোর একটা অবদান আছে। যারা ব্লগার হিসাবে কাজ করেছেন, এই যে বিশাল সংখ্যক, মানে কনক সরোয়ার থেকে শুরু করে পিনাকি ভট্টাচার্য, সবাই বাংলাদেশের পক্ষে কথা বলেছেন, কাজ করেছেন। অতএব অবদানের জায়গাটা হচ্ছে একটা ইনক্লুসিভ জায়গা, মুক্তিযুদ্ধের মতো একটা জায়গা, যে সবাই যার যার জায়গা থেকে সাহায্য করেছে এবং কমন কস্ট ছিল, কারণ একটা কমন শত্রুর জায়গায় আমরা চলে আসছি। ব্যবসায়ীরা ফিল করছে যে আমার উপরে বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে ট্যাক্সের, তো আমি তোমাকে চাই না। ছাত্ররা ফিল করছে আমার চাকরির অধিকার আমি পাচ্ছি না, সো আমি তোমাকে চাই না। বাজার, মধ্যবিত্ত মনে করছে যে প্রত্যেক দিন বাজারে যাওয়ার পরে আমি হাপিশ্বাস হয়ে যাচ্ছে, আমার আয় উপার্জন দিয়ে আমি চলতে পারছি না, তাই আমি তোমাকে চাচ্ছি না।
যিনি ব্যবসা করেন অথবা করছেন না, এই যে লক্ষ লক্ষ বেকার মানুষ আছেন, সে মনে করছে আমি চাকরি পাচ্ছি না, সো আমি তোমাকে চাই না। আমি তোমাকে চাই না, এটার অজস্র বিন্দু এসে এক জায়গাতে জমা হয়েছে, তখন এটা একটা মহাসাগরে পরিণত হয়েছে। যেই মহাসাগর হচ্ছে যেদিন তাকে পালাতে হয়েছে, বিপ্লবের মহাসাগর। অতএব ক্রেডিটটা মিউচুয়ালি ইনক্লুসিভ, সবাইকে দিতে হবে। সংস্কারের প্রশ্ন দেখেন, সংস্কারটা আসলে আমরা বুঝি কি না, কোন জায়গা থেকে সংস্কার? সংস্কারটা কি কিছু বিল্ডিংয়ের রং পরিবর্তন করা? মানে আমি হাসিনা জাতিসংঘে 156 জনকে নিয়ে গেছে বিমান ভরে, সো আমি 7 জনকে নিয়ে যাচ্ছি, এটা কি এনাফ? হাসিনা তার ছেলে মেয়েকে নিয়ে গেছে প্রোটোকল ছাড়া ওখানে, আপনি আপনার মেয়েকে নিচ্ছেন কেন এখানে? এটা কোন প্রোটোকলে পড়ে? তাহলে আপনি সংখ্যায় কম নিচ্ছেন, 7 জন নিচ্ছেন, কিন্তু আপনার মেয়ে জাতিসংঘের কনফারেন্সে যাবার কোন প্রোটোকলে সে পড়ে? তাহলে যে কারণে আমরা হাসিনারকে ওইটা কাজটাকে অন্যায় বলেছি, যে আপনি আপনার ভাগনা ভাগ্নি, চাকর বাকর, পিয়ন সব নিয়ে আপনি দেশ বিদেশ ঘুরছেন বাংলাদেশের ট্যাক্স পেয়ারদের টাকায়। এখনও তো এটা ট্যাক্স পেয়ারদের টাকা। আপনি জাতিসংঘের কনফারেন্সে যাবেন, হু ইজ গোনা পে ফর দ্য এক্সপেন্সেস? বাংলাদেশের মানুষ দেবে তো। তাহলে আপনি কি এখানে লোক সিলেকশন কারেক্টলি করছেন? দেখছি না তো আমরা এখনো। অতএব সংস্কার যদি এই লোকদের মাধ্যমে হওয়ার প্রশ্ন আসে, তখন এই জায়গাগুলো প্রশ্নবিদ্ধ হবে। অফকোর্স দেয়ার আর গুড থিংস হ্যাপেন্ড। আমরা এই সরকারকে ওয়েলকাম করি, আমরা বারবার বলেছি আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী। আপনারা যে এজেন্ডা নিয়ে আসছেন রাষ্ট্রের সংস্কারের, সেটা ন্যূনতম সময়ের মধ্যে আপনারা করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা যেন প্রশ্নবিদ্ধ না হয়, এটার জন্য আমরা সমালোচনা আপনাকে করব। তো সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি চিফ জাস্টিস অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, ব্রিলিয়ান্ট অ্যাপয়েন্টমেন্ট। আপনি আইনজীবী হিসেবে জানবেন যে বাংলাদেশের ইতিহাসে এত যোগ্য জাস্টিস, চিফ জাস্টিস আমরা এর আগে পাই নাই। অক্সফোর্ডে পড়া, আমেরিকা থেকে পিএইচডি করেছেন, ব্রিলিয়ান্ট চিফ জাস্টিস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে দেখলাম বুয়েটে, রাজশাহীতে, বিভিন্ন জায়গাতে খুব ভালো প্রফেশনাল একাডেমিক লোকদেরকে আমরা দেখেছি। অক্সফোর্ডে, কেমব্রিজে গবেষণা করা, পিএইচডি করা লোকদেরকে তারা একাডেমিক করেছে, কিন্তু ব্যাড অ্যাপয়েন্টমেন্টও হয়েছে। অনেকে যে প্রশ্নটা তুলছে যে পুলিশের ধরেন যে সচিবালয়ে প্রক্রিয়ায় নিয়োগটা হয়েছে, যে ধরেন আপনি কিভাবে তাদেরকে সিলেক্ট করলেন, এই জায়গায় আপনি যদি একটা পুল করতেন বা একটা প্রক্রিয়া মেনটেন করতেন, সেইটা না হয়ে যেটা হয়েছে যে রিপ্লেসমেন্ট কিভাবে হয়েছে সেটা বোঝা যায়নি, যদিও ভালো রিক্রুটমেন্ট। সেটাই আমরা আমরা আমাদের পক্ষ থেকে বারবার আমরা বলেছি, আমাদের দলের পক্ষ থেকে, যে প্রসেস ডেভেলপ করেন। অ্যাটর্নি জেনারেল অফিসে প্রায় 300 জন লোককে অ্যাপয়েন্ট করা হয়েছে, অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে অ্যাডিশনাল ডেপুটি এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল। কীভাবে অ্যাপয়েন্ট হইলো তারা? কোনো প্রসেস নাই। এখন দেখেন আলোচনা চলছে 2500-এর মতো পিপি এবং এপিপি অ্যাপয়েন্ট করা হবে সারা বাংলাদেশে। কিভাবে অ্যাপয়েন্টেড হবে? জাজ দেখলাম প্রায় 70-80 জন জাজ করাপ্ট, আওয়ামী লীগের, বায়াসড, তারপরে অযোগ্য। এখন আপনি তাদেরকে বাদ দিবেন কি প্রসেসে? এটা তো এমন না যে আপনি এজলাস থেকে ভাই নামেন, আরেকজনকে উঠে বলে দেন যান আপনি জাজ হয়ে যান, উপরে গিয়ে বসেন। তো প্রসেস ডেভেলপ করতে হবে একজনকে নামানোর এবং একজনকে উঠানোর।